নমস্কার বন্ধুরা, সাহিত্যম থেকে প্রকাশিত স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস রচনা সমগ্র থেকে বাস্কারভিলদের শিকারী কুকুর গল্পটার 14তম পর্ব আজ পড়ছি। শার্লক হোমসের একটা দোষ ছিল, সেটাকে বাস্তবিক একটা দোষ বলা যায় কিনা জানি না। তা হচ্ছে এই যে কাজ হাসিল হবার আগে তার কাজের দ্বারার কথা সবটা কাউকে সহজে বলতে চাইতেন না। এটা হতো কতকটা তার প্রভুত্ব করবার স্বভাবের দরুন, যার জন্য তিনি তার আশেপাশের সকলের উপর কর্তৃত্ব করতে আর তাদের তাক লাগিয়ে দিতে ভালোবাসতেন। আর কতকটা হতো তার পেশার জন্য প্রয়োজনীয় সাবধানতার দরুন, যে কারণে তিনি কথা ফাঁস হওয়ার ঝুঁকি নিতে পারতেন না। এর ফল কিন্তু তার সহকারীদের পক্ষে বড়ই কষ্টকর হতো। আমাকে এই কষ্ট আগে অনেকবার পেতে হয়েছে, কিন্তু এবার অন্ধকারের মধ্য দিয়ে গাড়িতে করে দীর্ঘ পথ যাওয়ার সময় সেই উদ্বেগ যতটা ভোগ করতে হলো এমন আর কখনো হয়নি। সামনেই আমাদের মহাপরীক্ষা। আমরা শেষ চেষ্টা করতে উদ্যত হয়েছি, তবু হোমস আমাদের কিছু বললেন না। আর তার কাজের দ্বারাও কী হবে সেটা শুধু আন্দাজেই বুঝতে হচ্ছিল। যখন শেষে ঠান্ডা হাওয়া এসে আমাদের মুখে লাগতে লাগলো আর সংকীর্ণ পথের দুধারের অন্ধকার ফাঁকা জায়গা দেখা যেতে লাগলো, উন্মুখতায় আমার দেহের শিরাগুলি ঝনঝন করতে লাগলো। গোড়াগুলির প্রতি পদক্ষেপ আর চাকাগুলির প্রত্যেকটি পাক আমাদের এগিয়ে নিয়ে যেতে লাগলো সে মহা অ্যাডভেঞ্চারের দিকে। বাড়াটে গাড়ির গাড়োয়ানটা তাকায় আমাদের কথাবার্তার অসুবিধে হচ্ছিল। তাই যখন উত্তেজনা আর উৎকণ্ঠায় আমাদের দেহের শিরাগুলি টন টন করছে, তখন আমাদের যত সব তুচ্ছ কথা আলোচনা করতে হলো। শেষে যখন ফ্র্যাঙ্কল্যান্ডের বাড়ি পার হয়ে বুঝতে পারলাম যে হলের কাছে আমাদের কাজের জায়গায় এসে পড়েছি, তখন এই অস্বাভাবিক সংযমের পর একটু হালকা বোধ করতে লাগলাম। বাড়ির দরজা পর্যন্ত না গিয়ে বাড়ির দেউড়িতেই নামলাম আমরা। বাড়া চুকিয়ে গাড়োয়ানকে তখনই কুম্ভত্তেসিতে ফিরতে বলা হলো। তারপর আমরা মেরিপিট হাউসের দিকে হাঁটতে শুরু করলাম। অস্ত্র এনে তো লেস্ট্রেট? বেটেকাটা ডিটেকটিভটি হেসে বললেন, আমার পরনে প্যান্ট আছে, প্যান্টে একটা কোমর পকেটও রয়েছে, সেই পকেটে কিছু না কিছু থাকবে বই কি। ভালো, ওয়াটসন আর আমিও জরুরি অবস্থার জন্য তৈরি হয়ে এসেছি। মিস্টার হোমস, ব্যাপারটাকে আপনি বেজায় চেপে রেখেছেন। খেলাটা কি? সবুর করবার খেলা। বাপরে, জায়গাটা বড় বেশি স্ফূর্তির বলে বোধ হচ্ছে না। একটু কাঁপুনির সঙ্গে এই কথাটি বলে লেস্ট্রেট চারদিকে তাকিয়ে পাহাড়গুলির অন্ধকার গা আর গ্রিমপেনের পঙ্কভূমির উপর বিশাল কুয়াশার রাশির দিকে তাকালেন। সামনেই একটা বাড়ির আলো দেখতে পাচ্ছি, ওইটাই মেরিপিট হাউস। আমাদের যাত্রার শেষ। এখন থেকে আমরা পা টিপে টিপে চলবো আর ফিস ফিস করে কথা বলবো, যেন ওই বাড়ি পর্যন্তই যাব। এইভাবে আমরা সাবধানে চলতে লাগলাম। কিন্তু বাড়ি থেকে 100-200 গজ আগেই হোমস আমাদের থামতে বললেন এতেই হবে, ডান দিকের পাথরগুলো খাসা আড়ালের কাজ করবে। আমাদের এখানে অপেক্ষা করতে হবে বুঝি? হ্যাঁ, এখানেই আমরা ওত পেতে থাকবো। লেস্ট্রেট, এই গর্তে ঢুকে বসো। তুমি ওই বাড়ির ভিতর গিয়েছিলে না ওয়াটসন? ঘরগুলি কোনটা কোথায় তা বলতে পারো? এ মাথায় ওই যে জালি কাটা জানলাগুলো, কোন ঘরের ওগুলো? মনে হচ্ছে ওগুলো রান্নাঘরের। আর তারপরে ওই যে খুব চকচক করছে ওটা নিশ্চয় খাবার ঘরের জানলা। জানলার পর্দাটা তোলা আছে। জায়গাটার অন্দিসন্ধি তুমিই ভালো জানো। আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাও তো, দেখে এসো ওরা কী করছে। কিন্তু দোহাই ঈশ্বরের, ওদের জানতে দিও না যে ওদের তুমি দেখছো। আমি পথ ধরে পা টিপে টিপে গিয়ে বাগান গেরা অনুচ্চ পাঁচিলটার আড়ালে নিচু হয়ে দাঁড়ালাম। তার ছায়ায় ছায়ায় হামাগুড়ি দিয়ে এগিয়ে আমি এমন একটা জায়গায় এলাম যেখান থেকে পর্দা তোলা জানলা দিয়ে সোজা ভিতরটা দেখতে পাওয়া যায়। ঘরে মোট 2জন লোক ছিল, স্যার হেনরি আর স্টেপলটন। গোল টেবিলটার দুপাশে দুজনে বসেছিলেন। পাশ থেকে দুজনের মুখ দেখতে পেলাম। দুজনেই সিগারেট টানছিলেন আর সামনে ছিল কফি এবং মদ। স্টেপলটন উৎসাহের সঙ্গে কথা বলছিল, কিন্তু স্যার হেনরিকে দেখাচ্ছিল বিবর্ণ আর অন্যমনস্ক। বোধহয় সেই অলক্ষণে প্রান্তরের উপর দিয়ে একা হেঁটে যাবার চিন্তায় তার মনটা ভারী হয়েছিল। আমি তাদের দেখছি, এর মধ্যে স্টেপলটন গড়চড়ে চলে গেল। স্যার হেনরি আবার তার গ্লাস ভরে নিয়ে সিগার টানতে টানতে ধীরে ধীরে এড়িয়ে চললেন। হঠাৎ একটা দরজার ক্যাচ শব্দ আর তারপরে নুড়ির উপর বুট জুতোর মচমচ শব্দ শুনতে পেলাম। যে দেওয়ালের পাশে আমি গুড়ি মেরে বসেছিলাম, পায়ের শব্দটা তারও পাশের পথ দিয়ে চলে গেল।
উপর দিয়ে তাকিয়ে দেখলাম যে বাগানের এক কোণে একটা বাইরের ঘরে গিয়ে স্টেপলটন থামলো। তলায় চাবি ঘোরানো হলো। তারপর সে ভিতরে যেতে একটা অদ্ভুত দস্তাদস্তির শব্দ এলো ভিতর থেকে। সে মিনিট খানেক আন্দাজ ভেতরে ছিল। তারপর আবার চাবি ঘোরাবার শব্দ পেলাম। সে আমার পাশ দিয়ে গিয়ে আবার বাড়িতে ঢুকলো। তাকে তার অতিথির কাছে ফিরে আসতে দেখে আমি চুপে চুপে সঙ্গীদের কাছে গিয়ে তাদের বললাম আমি কি কি দেখে এসেছি। আমার বলা শেষ হলে হোমস জিজ্ঞাসা করলেন, কি বললে ওয়াটসন? মহিলাটি ওখানে নেই? না। তিনি তবে কোথায় থাকতে পারেন? রান্নাঘরে ছাড়া আর কোথাও তো আলো নেই। কোথায় আছেন তা ভেবেই পাচ্ছি না। আগেই বলেছি যে গ্রিমপেনের বৃহৎ পঙ্কভূমির উপর একটা যেন কোনো সাদা কুয়াশা ভাসছিল। সেটা ধীরে ধীরে আমাদের দিকে সরে আসতে লাগলো। তারপর সেই দিকটাকে ঘন, স্পষ্ট আর নিচু একটা দেওয়ালের মতো হয়ে জমে গেল। চাঁদের আলো পড়ে সেটা জকজক করতে লাগলো বরফ ঢাকা মাঠের মতো। দূরের টিলাগুলির মাথা তার উপর জেগে রইল, যেন তারা কয়েকটা বিচ্ছিন্ন দ্বীপ। হোমসের মুখ সেদিকে ফেরানো ছিল। সেটা আস্তে আস্তে এগিয়ে আসছে দেখে তিনি অসহিষ্ণুভাবে স্পষ্ট স্বরে বললেন, ওটা যে আমাদের দিকেই আসছে ওয়াটসন। সেটা কি একটা গুরুতর ব্যাপার? অত্যন্ত গুরুতর। এই একটা জিনিসই আমার ফন্দি বেচতে দিতে পারে। স্যার হেনরির আর বেশি দেরি করার কথা নয়। এর মধ্যেই 10টা বেজে গিয়েছে। শুধু আমাদের সাফল্য নয়, তার জীবনও নির্ভর করছে এই কুয়াশাটার আসা না আসার উপর। আমাদের মাথার উপর আকাশ পরিষ্কার আর সুন্দর। তারাগুলো জল জল করছে। আধখানা চাঁদ সমস্ত দৃশ্যটাকে একটা কোমল অস্পষ্ট আলোয় যেন স্নান করিয়ে দিচ্ছে। সামনের বাড়িটার অন্ধকার স্তূপ থেকে ঢেউ খেলানো ছাদ আর কোচা কোচা চিমনিগুলো রূপচাটানো আকাশের গায়ে স্পষ্ট রেখায় দৃশ্যমান। বাড়ির নিচতলার জানলাগুলো থেকে সোনালি আলোর চওড়া চওড়া ফালি বাগানে আর প্রান্তরে এসে পড়ছিল। তার মধ্যে একটা হঠাৎ বন্ধ হয়ে গেল। চাকরেরা রান্নাঘর থেকে চলে গেল। শুধু খাবার ঘরের আলোটা জ্বলতে লাগলো। সেখানে দুজন লোক, একজন খুনে আর একজন তার অজ্ঞ অতিথি, তখনও বসে চুরুট টানছেন আর গল্প করছেন। প্রতি মিনিটে সেই আধখানা প্রান্তর চাওয়া সাদা পশমের মতো কুয়াশার চাদরখানা বাড়িটার দিকেই ক্রমেই সরে আসতে লাগলো। এর মধ্যে কুয়াশা হালকা হালকা আঁশ কুণ্ডলি পাকিয়ে সেই আলোকিত সোনালি চৌকো জানলাটা পার হয়ে আসতে শুরু করেছিল। বাগানের ওদারের পাঁচিলটা ইতিমধ্যেই ঢাকা পড়ে গিয়েছিল আর গাছগুলি সাদা কুয়াশার কুণ্ডলির মধ্যে মাথা জাগিয়ে রাখবার চেষ্টা করছে। দেখতে দেখতে কুয়াশার মেঘ বাড়ির দুপাশ দিয়ে গড়িয়ে এসে আস্তে আস্তে মিলে গিয়ে একটা ঘন কুয়াশার পর্দার মতো হয়ে গেল। বাড়ির দোতলা আর ছাদটা তার উপর ভাসতে লাগলো, যেন একটা ছায়ার সমুদ্রে একখানা বিচিত্র জাহাজ ভাসছে। হোমস অস্থিরভাবে সামনের পাথরে হাত পা ঢুকতে লাগলেন। আর 15 মিনিটের মধ্যে উনি না বেরিয়ে এলে পথটা ঢাকা পড়ে যাবে যে। আধ ঘন্টা বাদে আমরা আর নিজেদের হাত পাও দেখতে পাবো না। আর একটু উঁচু জায়গায় পেঁচিয়ে গেলে হয় না? হ্যাঁ, তাই ভালো বলে মনে হয়। কুয়াশাও এগিয়ে আসছে, আমরা হটে যাচ্ছি। এইভাবে ক্রমে আমরা বাড়িটা থেকে আধ মাইলটা দূরে এসে পড়লাম। তখনও সেই গাঢ় শ্বেতবর্ণ সমুদ্র ধীরে ধীরে দুর্বারভাবে এগিয়ে আসছে। চাঁদ তার উপর দাঁড়টা রূপলি রং করে দিচ্ছিল। হোমস বললেন, বড় দূরে চলে এলাম আমরা। স্যার হেনরি আমাদের কাছে এসে পড়বার আগে তাকে কেউ পেছন থেকে এসে ধরে ফেলতে পারে, এমন ঝুঁকি আমাদের নেওয়া ঠিক হবে না। যাই ঘটুক, আমরা যেখানে আছি সেখানেই থাকতে হবে আমাদের। তিনি হাঁটু গেড়ে বসে পড়ে মাটিতে কান পাতলেন। ঈশ্বরকে ধন্যবাদ, তার আসার শব্দ পাচ্ছি মনে হচ্ছে। একটু দ্রুত পদশব্দ প্রান্তরে নিস্তব্ধতা ভঙ্গ করলো। পাথরগুলোর মধ্যে গুড়ি মেরে বসে আমরা একদৃষ্টে আমাদের সামনেকার সেই রূপালি চূড়াওয়ালা সাদা দেওয়ালটার দিকে চেয়ে রইলাম। পায়ের শব্দ ক্রমে জোরে হতে লাগলো। তারপর কুয়াশার ভেতর দিয়ে যেন পর্দা টেলে বেরিয়ে এলেন আমাদের প্রতীক্ষিত স্যার হেনরি। তারার আলোয় ভরা পরিষ্কার রাত্রির মধ্যে এসে তিনি বিস্ময়ে চারিদিকে দেখলেন। তারপর তাড়াতাড়ি পথ ধরে এগিয়ে এসে আমরা যেখানে ছিলাম তার কাছে দিয়ে চলে গিয়ে আমাদের পেছন দিকে লম্বা চড়াইয়ের পথে উঠতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি অনবরত দুদিকেই ফিরে ফিরে দেখতে লাগলেন, যেন কি একটা অস্বস্তি হচ্ছে। হোমস হঠাৎ বলে উঠলেন, দেখো দেখো, চেয়ে দেখো, ওটা আসছে। পিস্তলের গোড়া টিক করে নেবার একটা তীক্ষ্ণ কুট শব্দ কানে এলো। গড়িয়ে আসছিল কুয়াশার প্রাচীরটা। তারই ভিতরকার কোনো জায়গা থেকে একটা হালকা মচমচ একটানা শব্দ শোনা যেতে লাগলো। কুয়াশাটা আমাদের 100 হাতের মধ্যে এসে পড়েছিল। আমরা তিনজনেই চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে রইলাম। না জানি ওর মাঝখান থেকে কি বিভীষিকা হঠাৎ দেখা দেবে। আমি হোমসের পাশেই ছিলাম। এক মুহূর্তের জন্য তার মুখের দিকে তাকিয়ে দেখলাম। সে মুখ রক্তশূন্য কিন্তু আনন্দে অধীর, আর চোখ দুটি চাঁদের আলোয় চকচক করছে। কিন্তু হঠাৎ সে দুটো যেন টিকরে বেরিয়ে এসে জমে পাথর হয়ে গেল, আর বিস্ময়ে তার মুখ হা হয়ে গেল। সেই মুহূর্তেই লেস্টেড বয়ে চিৎকার করে উঠে মুখ তুবড়ে পড়ে গেলেন। আমি লাফিয়ে দাঁড়িয়ে উঠলাম। আমার
অবশ হাত পিস্তলটা ধরে রইল। কুয়াশার অন্ধকার থেকে আমাদের দিকে লাফ দিতে দিতে বেরিয়ে এলো যে ভীষণ মূর্তিটা, তা দেখে আমার মন পর্যন্ত অসাড় হয়ে গেল। সেটা একটা ডালকুত্তাই বটে, প্রকাণ্ড একটা মিষ্কালো ডালকুত্তা। কিন্তু মানুষের চোখ কখনো এমন ডালকুত্তা দেখেনি। এর হাঁ করা মুখ থেকে আগুন জ্বলছে, চোখ দুটো দগদগ করে জ্বলছে, নাক গাঢ় আর গলা দিয়ে আগুনের শিখা কাঁপছে। কুয়াশার প্রাচীর ভেঙে আমাদের দিকে বেরিয়ে এলো এই যে অন্ধকার মূর্তি। আর পৈশাচিক মুখ, তার চাইতে হিংস্র, তার চাইতে ভয়ানক, তার চাইতে নারকীয় কোনো কিছু কল্পনা করা কোনো উন্মাদ মস্তিষ্কের বিকারের বুড়ি দেখা স্বপ্নে অসম্ভব। আমার বন্ধুর পদচিহ্ন অনুসরণ করে ওই বিরাট কালো জন্তুটা লম্বা লম্বা লাফ দিয়ে ছুটে চলল। আর ভৌতিক মূর্তি দেখে আমরা এমন অসাড় হয়ে গিয়েছিলাম যে আমরা সামলে উঠবার আগেই সেটা আমাদের পার হয়ে চলে গেল। তারপর হোমস আর আমি একসঙ্গে গুলি ছুড়লাম। বিশ্রী একটা চিৎকার করে উঠল জন্তুটা। বোঝা গেল যে অন্তত একটা গুলি তাকে বিঁধেছে। সেটা কিন্তু থামল না, লাফ দিয়ে এগোতে লাগলো। অনেক দূরে পথের উপর দেখতে পেলাম স্যার হেনরি পিছন ফিরে দেখছেন। ছাদের আলোয় তার মুখ সাদা দেখাচ্ছে। আতঙ্কে তিনি দুহাত শূন্যে তুলেছেন। আর যে ভয়াবহ জন্তুটা তাকে তাড়া করে আসছে তার দিকে অসহায়ভাবে ফেল ফেল করে চেয়ে রয়েছেন। এদিকে ডালকুত্তাটা যন্ত্রণায় যে চিৎকার করে উঠেছিল তা শুনেই আমাদের ভয় কুচে গেল। গুলি যদি তার গায়ে বিঁধতে পারে তাহলে তো সে অমর হতে পারে না, যে আহত হতে পারে তাকে তো মারাও যেতে পারে নিশ্চয়। হোমস যেরকম চুট লাগালেন, মানুষকে আমি ওরকম ছুটতে দেখিনি কখনো। লোকে আমাকে বলে দৌড়বাজ, কিন্তু লেস্ট্রেট আমার যতটা পেছনে পড়লেন, হোমস আমাকে ততটাই পেছনে ফেলে গেলেন। সামনের পথ ধরে আমরা যেন উড়ে চললাম। স্যার হেনরির আর্তনাদ একটার পর একটা শোনা যাচ্ছিল, আর তা চাপিয়ে উঠছিল ডালকুত্তাটার গভীর গর্জন। আমি ঠিক সময়ে কাছে এসে পড়লাম। দেখলাম জানোয়ারটা স্যার হেনরির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ভূমিষ্যাৎ করলো, তারপর তার গলার দিকে মুখ বাড়ালো। কিন্তু সেই মুহূর্তেই হোমসের রিভলভার গর্জন করে উঠল। রিভলভারের পাঁচটা গুলি গিয়ে লাগলো জন্তুটার গায়ে। যন্ত্রণায় অন্তিম চিৎকার করে আর হিংস্রভাবে হাওয়ার এক কামড় বসিয়ে সেটা গড়িয়ে চিৎ হয়ে পড়ে গেল। চারখানা পা কয়েকবার চুড়ল, তারপর কাত হয়ে নেতিয়ে পড়ল কুকুরটা। হাঁপাতে হাঁপাতে ঝুঁকে পড়ে আমি আমার পিস্তলটাকে সেই জ্বলন্ত ভীষণ জন্তুটার মাথার উপর চেপে ধরলাম। কিন্তু গুড়া টিপবার আর দরকার হলো না। রাক্ষসে ডালকুত্তাটার দেহে আর প্রাণ ছিল না। স্যার হেনরি যেখানে পড়েছিলেন সেখানে অচেতন হয়ে শুয়েছিলেন। তার জামার কলারটা আমরা টেনে ছিঁড়ে ফেললাম। যখন দেখা গেল যে তার দেহে কোনো ক্ষতচিহ্ন নেই আর তাকে আমরা ঠিক সময়ে রক্ষা করতে পেরেছি, তখন হোমসের বুক থেকে ভগবানের কাছে কৃতজ্ঞতা জানিয়ে একটা প্রার্থনা বেরিয়ে এলো। খানিক বাদে স্যার হেনরির চোখের পাতা কাঁপতে লাগলো। তিনি নড়বার এখনো চেষ্টা করলেন। লেস্ট্রেট তার দাঁতের ফাঁকে একটা ব্র্যান্ডির শিশি চেপে ধরলেন। তার ভীত দুটি চোখ আমাদের দিকে দেখলো। দোরা গলায় তিনি বললেন, ওটা কি ওটা? হে ভগবান! হোমস বললেন, তা যাই হোক, আর বেঁচে নেই। বাস্কারভিলদের বুথকে আমরা চিরবিশ্রামে পাঠিয়ে দিয়েছি। আমাদের সামনে যে পানিটা 4 পা ছড়িয়ে পড়েছিল, শুধু আকার আর শক্তির দিক থেকেও সেটা অত্যন্ত ভয়ঙ্কর। সেটা খাঁটি ব্লাড হাউন্ডও নয়, খাঁটি ম্যাস্টিফও নয়। দেখলে মনে হয় সেটা দুইয়ের সংমিশ্রণ। দেখতে চিপচিপে, হিংস্র এবং ছোট একটা সিংহীর মতো বড়। মৃত্যুর স্তব্ধতার মধ্যেও তার প্রকাণ্ড 2 চোয়াল বেয়ে যেন নীলচে আগুনের শিখা জ্বলে পড়ছে। তার ছোট ছোট গর্তে বসা নিষ্ঠুর চোখ দুটো যেন আগুন দিয়ে ঘেরা মনে হলো। তার জ্বলন্ত নাকের উপর আমি আঙ্গুল চোয়ালাম। হাত তুলে দেখি যে আমার আঙ্গুলও অন্ধকারে দিকে দিকে জ্বলছে আর আলো দিচ্ছে। আমি বললাম, ফসফরাস। মরা জন্তুটাকে শুকে হোমস বললেন, তা দিয়ে খুব কৌশল করে তৈরি কিছু। এতে এমন কোনো গন্ধ নেই যাতে এর ঘ্রাণ শক্তি বাধা পেতে পারে। স্যার হেনরি, আপনাকে এরকম আতঙ্কের মধ্যে ফেলবার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আমি একটা ডালকুত্তা দেখতে পাবো বলে তৈরি ছিলাম, কিন্তু এ ধরনের একটা জীবের কথা ভাবিনি। তার উপর কুয়াশাটার জন্য ওকে দেখতে পেতে বড্ড দেরি হয়ে গেল। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু তার আগে আপনার জীবনকে বিপন্ন করতে হয়েছিল। একটু জোর পাচ্ছেন কি? উঠে দাঁড়াতে পারবেন? আমাকে আর একটু ব্র্যান্ডি দিন, তাহলেই আমি সব কিছু পারবো। ব্যাস, এবার আমাকে একটু তুলে ধরুন। কি করবেন এখন? আপনাকে এখানে রেখে যাব। আপনি আজ রাত্রিরে আর কোনো অ্যাডভেঞ্চারের মধ্যে যেতে পারবেন না। আপনি যদি একটু অপেক্ষা করেন তাহলে আমাদের মধ্যে কেউ এসে আপনার সঙ্গে হলে ফিরে যাবে। তিনি চেষ্টা করে টলতে টলতে উঠে দাঁড়ালেন। তখনও তার মুখ বিভৎস রকমের ফ্যাকাশে, তার প্রতিটা অঙ্গ কাঁপছে। আমরা তাকে একটা পাথর পর্যন্ত যেতে সাহায্য করলাম। তার উপর বসে হাতে মুখ রেখে তিনি কাঁপতে লাগলেন। হোমস বললেন, স্যার হেনরি, এবার আপনাকে রেখে আমাদের যেতে হবে। বাকি কাজটুকু এবার।
প্রত্যেকটি মুহূর্তই এখন গুরুত্বপূর্ণ। মামলা তৈরি, এখন শুধু আসামিকে চাই। পথ ধরে দৌড়ে ফিরে যেতে যেতে হোমস বললেন, বাড়িতে তাকে পাবার সম্ভাবনা নেই বললেই চলে। গুলির আওয়াজ শুনেই সে নিশ্চয় বুঝেছে যে বাজিমাত হয়ে গিয়েছে। আমরা তো বেশ দূরে ছিলাম, তাছাড়া কুয়াশাও আওয়াজটাকে চাপা দিয়ে থাকতে পারে। কুকুরটাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য সে তার পেছন পেছন আসছিল। এ বিষয়ে নিশ্চিত থাকতে পারো? না, এতক্ষণে সে পালিয়েছে। তবু বাড়িটা খুঁজে দেখতে হবে, নিশ্চিত হওয়ার জন্যই। সদর দরজা খোলাই ছিল। দৌড়ে ভিতরে গিয়ে আমরা গড়ে গড়ে ছুটে দেখতে লাগলাম। নড়বড়ে বুড়ো একটা চাকরের সঙ্গে বারান্দায় দেখা গেল। সে অবাক হয়ে গেল আমাদের দেখে। খাবার ঘর ছাড়া আর কোথাও আলো ছিল না। হোম সেটাকে তুলে বাড়ির সব কোন কানাচ খুঁজে দেখলেন, কিন্তু যাকে খোঁজা হলো তাকে পাওয়া গেল না। শেষে দোতলায় একটা শোবার ঘর তালাবন্ধ রয়েছে মনে হলো। লেস্ট্রেড বললেন, এখানে কেউ আছে, নড়াচড়ার আওয়াজ পাচ্ছি। দরজা খুলো। ভিতর থেকে মৃদু গুঙ্গানি আর খসখস শব্দ শোনা গেল। হোমস তলা দিয়ে লাথি মারতেই সেটা চিটকে খুলে গেল। পিস্তল হাতে তিনজনে দৌড়ে গড়ে ঢুকলাম। কিন্তু যাকে দেখব বলে আশা করেছিলাম সেই বেপরোয়া উদ্যত শয়তানটার কোনো চিহ্নই ছিল না ঘরের ভিতর। তার বদলে একটা অদ্ভুত আর অপ্রত্যাশিত কিছুর দেখা পেলাম যে তার দিকে চেয়ে আমরা মুহূর্তের জন্য বিস্ময়ে অভিভূত হয়ে রইলাম। ঘরটা একটা ছোট মিউজিয়ামের মতন করে সাজানো। দেওয়ালের ধারে ধারে উপরে কাঠ দেওয়া তাক রয়েছে, তাতে নানা রকম প্রজাপতি আর মতের সংগ্রহ। জটিল ও বিপজ্জনক চরিত্রের লোকটির অবকাশ বিনোদনের জিনিস ছিল এইগুলি। ঘরের মাঝখানে কাড়া একটা তাম। কোনো সময়ে বোধহয় ছাদের তলাকার গুণধরা পুরনো কাঠের খড়ি বর্গাগুলিকে টেকা দিয়ে রাখবার জন্য এটা লাগানো হয়েছিল। এই কুটিটাতে একটা মানুষকে চাদর দিয়ে এমন করে জড়িয়ে আর মুখ চাপা দিয়ে বাঁধা হয়েছিল যে সে পুরুষ না স্ত্রীলোক তা বোঝা যাচ্ছিল না। গলা বেড়ে একটা তোয়ালে থামের সঙ্গে গিট দিয়ে আটকানো, আর একটা তোয়ালে দিয়ে মুখের নিচের দিক ঢাকা। তার উপর দিয়ে দুটো কালো কালো চোখ, দুঃখ, লজ্জার আর ভীষণ প্রশ্ন দিয়ে ভরা দুটি চোখ আমাদের দিকে চেয়ে রয়েছে। 1 মিনিটের মধ্যে আমরা মুখের বাঁধনটা ছিঁড়ে ফেলে অন্য বাঁধনগুলো খুলে ফেললাম। মিসেস স্টেপলটন আমাদের সামনে মেঝেতে পড়ে গেলেন। তার সুন্দর মাথাটি তার বুকের উপর ঝুঁকে পড়তে গাড়ের উপর একটা চাবুকের আঘাতের স্পষ্ট দাগ দেখতে পেলাম। হোমস চেঁচিয়ে বললেন, লোকটা একটা পশু। লেস্ট্রেড, এসো, ব্র্যান্ডির বোতলটা কই? একে চেয়ারে বসিয়ে দাও। দুর্ব্যবহারে আর অবসাদে উনি অজ্ঞান হয়ে পড়েছেন। মহিলা আবার চোখ করলেন, তারপর জিজ্ঞাসা করলেন, তিনি ভালো আছেন তো? পালাতে পেরেছেন তো? তিনি আমাদের হাত এড়াতে পারবেন না মিসেস স্টেপলটন। না, আমার স্বামীর কথা বলছি না, স্যার হেনরির কোনো বিপদ হয়নি তো? তিনি নিরাপদেই আছেন। আর হাউন্ডটা? সেটা মরেছে। তিনি একটা দীর্ঘ তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। ঈশ্বরকে ধন্যবাদ। এ শয়তানটা দেখুন আমাকে কি করেছে সে। তিনি আস্তিন থেকে হাত বের করলে সবয়ে দেখলাম যে হাত দুখানা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। কিন্তু এত কিছুই নয়, আমার মন আর আত্মাকে যে নির্বাসিত করেছে, কলুষিত করেছে। তবুও আমি সব কিছু সইতে পারতাম। দুর্ব্যবহার, নির্জনে বাস, তুলনাময় এই জীবনে এই আশাটুকুকে আঁকড়ে থাকতে পেরেছি যে সে আমাকে ভালোবাসে। কিন্তু এখন আমি জেনেছি যে এতেও সে আমাকে ঠকিয়েছে, আমাকে শুধু তার কলকাঠি হিসেবে ব্যবহার করেছে। এই বলে তিনি আকুলভাবে ফুঁকিয়ে কাঁদতে লাগলেন। হোমস বললেন, তাহলে আপনি তাকে আর ভালোবাসতে পারেন না? আমাদের তবে বলে দিন কোথায় তাকে পাওয়া যাবে। তার মন্দ কাজে তাকে সাহায্য করেছেন, এখন আমাদের সাহায্য করে প্রায়শ্চিত্ত করুন। তিনি উত্তর দিলেন, তার পালাবার জায়গা একটাই আছে। পঙ্কভূমির মাঝখানে একটা দ্বীপে পুরনো একটা টিনের খনি আছে। সেখানেই সে তার আশ্রয়ের ব্যবস্থা করে রেখেছে। পালিয়ে সে সেখানেই যাবে। জানলার গায়ে কুয়াশার স্তূপ জমেছিল সাদা পশমের মতো। হোমস সেই দিকে আলোটা ধরলেন। দেখুন, আজ রাত্রিরে কারো পক্ষে গ্রিমপেনের পঙ্কভূমিতে পথ খুঁজে যাওয়া সম্ভব নয়। মহিলাটি হেসে উঠে হাততালি দিলেন। হিংস্র আনন্দে তার চোখ আর দাঁত জকজক করতে লাগলো। ভিতরে যাবার পথ খুঁজে পেতেও পারে, কিন্তু বেরোবারটা কখনো নয়। তিনি চিৎকার করে বললেন, এই রাত্রিরে সে পথ দেখানো কুটিগুলো দেখতে পাবে কি করে? সে আর আমি দুজনে মিলে সেগুলোকে পুঁতেছিলাম পঙ্কভূমির মাঝখান দিয়ে যাবার পথটাকে চিহ্নিত করবার জন্য। ও যদি শুধু সেগুলোকে তুলে ফেলতে পারতাম, তাহলে আপনারা সত্যি তাকে হাতের মুঠোয় পেতেন। কুয়াশা না ওঠা পর্যন্ত তাকে অনুসরণ করা যে বৃথা তা বেশ বুঝলাম। ততক্ষণের জন্য বাড়িটাকে লেস্ট্রেডের জিম্মায় রেখে স্যার চার্লস বাস্কারভিলকে নিয়ে আমি আর হোমস চলে গেলাম বাস্কারভিল হলে। স্টেপলটনদের কাহিনী আর তার কাছে গোপন রাখা গেল না। যে নারীকে তিনি ভালোবেসেছিলেন তার বিষয়ে সত্য কথাটা শুনে খুব আঘাত পেলেও তিনি অবিচলিত রইলেন। কিন্তু সেই রাত্রি বিপজ্জনক অভিজ্ঞতায় তার স্নায়ুমণ্ডলী বিকল হয়ে গেল। ভোর হওয়ার আগেই দারুণ জ্বর বিকারে শয্যাশায়ী হলেন তিনি। ডাক্তার মর্টিমার তার চিকিৎসা করতে লাগলেন। ভবিষ্যতে এই দুজনে একসঙ্গে পৃথিবী ভ্রমণ করে এসেছিলেন। সেই অলুক্ষণে জমিদারির মালিক হবার পর তবে তিনি আবার সেই আগেকার মতো হন।
এবার আমি তাড়াতাড়ি এই কাহিনীর উপসংহার করব। যেসব অজানা বয় আর অস্পষ্ট অনুমান আমাদের জীবনকে এতদিন আচ্ছন্ন করে রেখেছিল এবং যার পরিণতি এরকম শোচনীয়ভাবে হয়েছিল, এ পর্যন্ত আমার পাঠকদের আমি সেগুলি অনুভব করবার চেষ্টা করেছি। ডালকুত্তাটাকে মারবার পরের দিন সকালবেলা কুয়াশা কেটে গেলে মিসেস স্ট্যাপলটন আমাদের পথ দেখিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেখান থেকে তার ওই পঙ্কভূমির ভিতরে যাবার একটা পথ পেয়েছিলেন। তার স্বামীর পালাবার রাস্তায় আমাদের চালিয়ে নিয়ে যেতে তার আগ্রহ দেখে বুঝলাম যে জীবনে তিনি কি ভয়ানক কষ্টই না পেয়েছেন। বিস্তীর্ণ পঙ্কভূমির মধ্যে খানিকটা শক্ত জমি ক্রমশ সরু হয়ে চলে গিয়েছিল। তাকে সেটার সরু মাথাটায় রেখে এগোলাম। এরই শেষ মাথা থেকে শুরু করে এখানে ওখানে গুটি পাতা ছিল। তা থেকে বোঝা গেল যে ওই সবুজ শেওলা ডাকা গর্ত করে আর জঘন্য পাকগুলি আমাদের সেই লোকটার কাছে যাবার পথে বাধা সৃষ্টি করতে রাখলেও তার মধ্যে দিয়ে নলখাড়ার চাপটা ধরে ধরে আঁকাবাঁকা একটা পথকে চিহ্নিত করে রেখেছে ওই খুঁটিগুলি। অজস্র পিচ্ছিল জলজ উদ্ভিদ থেকে একটা পচা গন্ধ আর গাঢ় বিষাক্ত বাষ্প আমাদের নাকে মুখে আসতে লাগলো। একটা বুল পা ফেলে কয়েকবার আমরা হাঁটু পর্যন্ত পাকে ডুবে গেলাম। সেই কালো তক্তকে পাক আমাদের পা গিরে কতদূর পর্যন্ত থলথল করে কাঁপতে লাগলো। ছুটবার সময় তা আমাদের গোড়ালি চেপে ধরে আর যেন ছাড়তেই চাইছে না, আর আমাদের পা তাতে বসে গেলে পর সেটা যেন একটা মতলব দিয়ে আমাদের এমনভাবে আঁকড়ে ধরেছে যেন একটা হিংসা ভরা ঢেউ আমাদের ওই কুৎসিত অতলে তলিয়ে নিয়ে যেতে চাইছে। ওই বিপদসংকুল পথে যে একজন কেউ আমাদের আগে গিয়েছিল তার চিহ্ন একবার মাত্র পাওয়া গেল। সেটাকে ধরবার জন্য পথ চলে পা বাড়াতেই হোমস কোমর পর্যন্ত তলিয়ে গেলেন। তাকে টেনে তুলবার জন্য আমরা যদি না থাকতাম তাহলে আর তার শক্ত ডাঙ্গায় পা ফেলতে হতো না। তিনি একটা পুরনো কালো বুট তুলে ধরলেন। ভিতরের চামড়ার উপর চাপার অক্ষরে লেখা ছিল মেয়ার্স টরন্টো। তিনি বললেন, কাদায় নাওয়াটা সার্থক হয়েছে। এটা আমাদের বন্ধু স্যার হেনরির হারানো বুট। স্ট্যাপলটন পালাবার সময় এটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল বোধহয়। ঠিক তাই, সে হাতেই রেখেছিল। খেলা শেষ হয়েছে জেনে পালাবার সময়ও এটা তার হাতেই ছিল। পালাবার পথে এইখানে সে এটাকে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। এটা জানা গেল যে সে অন্তত এতদূর পর্যন্ত নির্বিঘ্নে এসেছে। আর এর চাইতে বেশি জানতে পারা আমাদের ভাগ্যে ঘটেনি, যদিও আরও অনেকটাই আন্দাজ করতে পারা যায়। পাকের উপর পায়ের চাপ খুঁজে পাবার সম্ভাবনা ছিল না, কেননা তলা থেকে কাদা গোল গোল করে উঠে তখনই চাক ডেকে ফেলে দেয়। তবে শেষে যখন পঙ্কভূমি পার হয়ে ডাঙ্গা জমিতে পৌঁছলাম তখন আমরা আগ্রহ ভরে পায়ের চাপ খুঁজতে লাগলাম। কিন্তু তাহলে সেই চরম রাত্রিতে কুয়াশার মধ্যে দিয়ে স্ট্যাপলটন দিশেহারা হয়ে তার যে আশ্রয় দ্বীপের দিকে ছুটেছিল সেখানে সে পৌঁছতে পারেনি। গ্রিমপেনের সেই মহাপঙ্কভূমির অন্তঃস্থলে কোনো জায়গায় সেই বিশাল কাদা জলা তাকে কুলে টেনে নিয়েছে। তারই নোংরা হড়হড়ে কাদার তলায় সেই আবেগ শূন্য নির্দয় হৃদয় লোকটি চিরকালের মতো সমাধিস্থ হয়ে আছে। পাকে ঘেরা যে দ্বীপটিতে সে তার হিংস্র সাহায্যকারীটিকে লুকিয়ে রাখত সেখানে তার অনেক চিহ্ন পাওয়া গেল। একটা মস্ত বড় চাকা আর একটা জঞ্জাল ভরা খাড়া গর্ত দেখে একটা পরিত্যক্ত টিনের খনি এখানে ছিল বলে বোঝা গেল। আশেপাশে খনির মজুরদের কুড়েঘরের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। চারদিক ঘেরা জলাভূমির উৎকট গন্ধই তাদের এখান থেকে তাড়িয়েছিল, তাতে সন্দেহ নেই। তারই একটার মধ্যে একটা খোঁটা শিকল আর কতকগুলি চিবনো হাড় দেখে জানা গেল যে কুকুরটা এখানেই বাঁধা থাকত। আবর্জনার মধ্যে একগুচ্ছা বাদামি লোমওয়ালা একটা কঙ্কাল পড়েছিল। হোমস বললেন, এটা দেখছি একটা কুকড়া লোমওয়ালা স্পেনিয়েলের হাড়গুড়। বেচারা মর্টিমার আর তার প্রিয় কুকুরকে দেখতে পেলেন না। তা এ জায়গাটার গোপন কথা কিছু জানতে আমাদের আর বাকি নেই। সে ডালকুত্তাটাকে লুকিয়ে রাখতে পারত, কিন্তু তার গলা তো বন্ধ করতে পারত না। তাই ওই রকম শব্দ শোনা যেত, সেটা দিনের বেলাতেও শুনতে ভয়ানক হতো। বিশেষ দরকার হলে ওটাকে এনে মেরিপিট হাউসের বার বাড়িতে রাখা যেতে পারত বটে, কিন্তু তাতে ঝুঁকি ছিল খুব। তাই শুধু সেই চরম দিনে, যেদিন তার সব চেষ্টার অবসান হবে বলে সে ধরে নিয়েছিল, সেই দিনটায় সে তা করতে সাহস করেছিল। ওই টিনের মধ্যে যে গুলা জিনিসটা, ওটাই হচ্ছে সেই জলজলে রং যা কুকুরটাকে মাখানো হতো। এ বুদ্ধিটা অবশ্য সে পেয়েছিল বাস্কারভিলদের সেই নারকীয় ডালকুত্তার কাহিনী থেকে। তাতে স্যার চার্লসকে শুধু ভয় দেখিয়েই মেরে ফেলবার সুবিধে হলো। কয়েদি বেচারা যে অন্ধকার প্রান্তরের উপর ওরকম একটা জীবকে দেখে আতঙ্কে চিৎকার করতে করতে ছুটেছিল, বড় আশ্চর্য নয় সেটা? স্যার হেনরিও তাই করেছিলেন, আমরাও হয়তো তাই করতাম। ফন্দিটা খুবই চাতুর্যপূর্ণ, কারণ যাকে মারতে চাই তাকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ছাড়াও এতে সুবিধে এই যে প্রান্তরের উপর এরকম একটা প্রাণীকে দেখতে পেলেও কোনো গ্রাম্য লোকেই সে বিষয়ে খুঁটিয়ে খোঁজ খবর নিতে সাহস পাবে না। কয়েকজন তো দেখেও ছিল, কিন্তু তারা করলো কি?
ওয়াটসন, লন্ডনে তোমাকে বলেছি যে ওই যে মানুষটা ওখানে থেকে গেল, তার চাইতে মারাত্মক কোনো লোককে ধরবার চেষ্টা আমরা এ পর্যন্ত করিনি। এই বলে হোমস সেই বিশাল বিচিত্র সবুজ ছিটানো কাদা জলার দিকে তার দীর্ঘ বাহু বাড়ালেন। দেখলাম পঙ্কভূমিটা প্রসারিত হতে হতে গিয়ে মিশেছে প্রান্তরের তামাটে রঙের চড়াই উত্তরাইগুলির গায়ে। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী দিন।